ইতিহাসে কিছু লড়াই এমনও লড়া হয় যেটা গোটা বিশ্বকে নাড়ি রেখে দিয়েছিল। আর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এমন একটা যুদ্ধ ছিল যেটাতে গোটা ইউরোপ সমেত এশিয়া আর আমেরিকাও ভাগ নিয়েছিল। এই যুদ্ধ লড়ার পিছনে অনেক কারণ ছিল, কিন্তু এটা সব থেকে বড় কারণ হয় একটা ছোট্ট বন্দুকের গুলি। সেই গুলি যেটা অস্ট্রিয়া হাঙ্গেরির আস্তে থাকা ভবিষ্যতের রাজাকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেয়। এই একটা গুলি নিজের এমন কামাল দেখায় যে গোটা ইউরোপের নকশা পাল্টে রেখে দেয়। কিন্তু এখানে ভাবার বিষয় এটা যে একটা সামান্য গুলি চলাতে কিভাবে গোটা দুনিয়া এই লড়াইয়ে ভিড়ে যায়। ওয়ার্ল্ড ওয়ার 1কে আমরা ইউরোপিয়ান ওয়ার আর গ্রেট ওয়ারের মতো নামেও জেনে থাকি। এই যুদ্ধে বিপুল পরিমাণের ক্ষয়ক্ষতিকে দেখে এটাকে এই সমস্ত নাম দেওয়া হয়ে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের আগেও এই দুনিয়াতে অনেক লড়াই হয়েছে, কিন্তু এর আগে কখনোই এত বড় লেভেলে কয়েক কোটি মানুষের প্রাণ কখনো যায়নি। এটা প্রথমবার হয়েছিল যখন কয়েক কোটি মানুষ বেঘর হয়ে গেছিল আর বড় থেকে বড় দেশ পর্যন্ত ভেঙে পড়েছিল। মানুষ এটা পর্যন্ত মানতে শুরু করে দিয়েছিল যে এই যুদ্ধের পরে আর কোনোদিন এই দুনিয়াতে এত বড় যুদ্ধ হবে না। আর এই যুদ্ধ থেকে ইউরোপে যেই সমস্ত টেনশনগুলো রয়েছে সেগুলো সমস্ত দূর হয়ে যাবে, যেই কারণে এটাকে দ্য ওয়ার টু এন্ড অল ওয়ার্স এর নামও দেওয়া হয়ে থাকে। কিন্তু এমনটা হয়নি, বরং ওয়ার্ল্ড ওয়ার 1 এই বিশ্বে আর একটা আস্তে থাকা মহাযুদ্ধের বীজ পুঁতে দিয়েছিল। আসলে প্রথম বিশ্বযুদ্ধে একটা আহত সেনাকে গুলি না করে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, শুধুমাত্র এটা ভেবে যে এ অলরেডি এতখানি খারাপ অবস্থায় রয়েছে, এ আর করেও বা কি নেবে। সে সেই সময় অবশ্যই কিছু করতে পারেনি, কিন্তু পরে গিয়ে সেই সৈনিকটাকেই দ্য অ্যাডলফ হিটলার নামে জানা গিয়ে থাকে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শঙ্খনাদ করে ফেলেছিল। কিন্তু ভাবার বিষয় এটা যে কিভাবে এই যুদ্ধতে গোটা বিশ্ব দুভাগে ভাগ হয়ে একটা ভয়ানক যুদ্ধ করতে বেরিয়ে পড়ে, আর কিভাবে এই লড়াইয়ে চলতে আমেরিকা সুপার পাওয়ার হয়ে ওঠে, আর কিভাবে বড় থেকে বড় সাম্রাজ্য এই যুদ্ধের শেষে ভেঙে পড়তে বাধ্য হয়ে যায়। তো সবার আগে কথা বলা যাক 1914 সালের ব্যাপারে, যেখানে একদিকে আপনি অস্ট্রিয়ান হাঙ্গেরি এম্পায়ার দেখতে পাবেন, যেটা এক সময়ে এত বড় ছিল যে এতে আজকে স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, সার্বিয়া, রোমানিয়া, ইউক্রেন, স্লোভাকিয়া, দ্য চেক রিপাবলিকের মতো দেশ পড়তো। এমনকি পোল্যান্ডের কিছু অংশ আর সাথেই ইটালির সামান্য কিছু অংশ 1918 সালের আগে এই সাম্রাজ্যেরই অংশ ছিল। 1914 সালে অস্ট্রিয়া হাঙ্গেরির এম্পায়ারের রাজা, যার নাম সম্রাট ফ্রান্স জোসেফ ওয়ান ছিল, সে নিজের বাড়তে থাকা বয়সের কারণে নিজের ভাইয়ের ছেলে আর্চডিউক ফ্রান্স ফার্দিনান্দকে অস্ট্রিয়া হাঙ্গেরির ভবিষ্যতের হয়ে থাকা রাজা ঘোষণা করে ফেলে, যার পরে আর্চডিউক নিজের পুরো রাজ্যের দায়িত্ব পালন করা শুরু করে দেয়, যেই কারণে সে নিজের দেশের প্রত্যেকটা জায়গায় গিয়ে সেখানকার ব্যাপারে খোঁজ খবর নিতে থাকে। এই সময় একবার প্রিন্স ফ্রান্স ফার্দিনান্দ আর তার ওয়াইফ সোফিকে অস্ট্রিয়ান হাঙ্গেরি সাম্রাজ্যের দক্ষিণ দিকে বসে থাকা বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা যেতে হয়। বসনিয়া অস্ট্রিয়া হাঙ্গেরির অংশ ছিল না, কিন্তু বার্লিনের সন্ধির কারণে অস্ট্রিয়া হাঙ্গেরি এম্পায়ারকে বসনিয়ার রাজকার্যকে সামলানোর অধিকার পায়। অস্ট্রিয়া হাঙ্গেরি এই সুযোগের সদ্ব্যবহার করে আর পুরো বসনিয়া আর হার্জেগোভিনাকে অক্টোবরের 1908 সালে দখল করে ফেলে। কিন্তু এই জোর জবরদস্তির দখলদারি আর রাজত্বের ফলে বসনিয়ার লোকেদের মনে বেশ রাগ ছিল, আর সাথেই অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের উত্তর দিকে বসা সার্বিয়া দেশটারও বসনিয়ার ওপরে জোর জবরদস্তি দখলদারির জেরে তাদেরও মনে রাগ ছিল, কেন কি বসনিয়া আর সার্বিয়া দুটো দেশেই স্লাভিক লোক থাকতো। এই কারণে বসনিয়ার ওপরে অস্ট্রিয়া হাঙ্গেরির কবজা থাকায় সার্বিয়া খুশি ছিল না। দখলদারির পর থেকেই বসনিয়াতে অনেক ছোট বড় রেভলিউশনারি গ্রুপ তৈরি হতে থাকে, আর এই গ্রুপগুলোর মধ্যেই একটা গ্রুপ ইয়ং বসনিয়াও ছিল। এই গ্রুপটাকে ব্ল্যাক হ্যান্ড নামেও জানা গিয়ে থাকতো, যারা নিজেদের স্বাধীনতা দাবি করত। এবার যেই এই গ্রুপটা জানতে পারে যে প্রিন্স ফ্রান্স ফার্দিনান্দ বসনিয়া সফরে আসবে, তখন তারা প্রিন্সকে প্রাণে মেরে ফেলার প্ল্যান বানিয়ে ফেলে। প্রিন্স যখন বসনিয়াতে যায় তখন রাস্তার সেই ব্ল্যাক হ্যান্ড গ্রুপের মাত্র 19 বছর বয়সের একজন মেম্বার প্রিন্স ফ্রান্স ফার্দিনান্দ আর তার ওয়াইফ সোফির ওপরে গুলি চালিয়ে দেয়। 28 জুন 1914 সালে 11:15 বসনিয়াতে অস্ট্রিয়া হাঙ্গেরির ভবিষ্যতের রাজা আর তার ওয়াইফকে সবার সামনে মেরে ফেলা হয়, আর সেটাও মাত্র একটা 19 বছর বয়সী ছেলের দ্বারা, যার সাথ দিয়েছিল সার্বিয়া। যার পরে অস্ট্রিয়া হাঙ্গেরির চিফ অফ জেনারেল স্টাফ ফ্রান্স কনরাড ভন হর্জেনডর্ফ আর ফরেন মিনিস্টার লিওপোল্ড বাস্টোল্ট রাজাকে উপদেশ দেয় যে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা খুব সহজেই যুদ্ধক্ষেত্রে নেমে খোলামেলা ভাবে সার্বিয়াকে কবজা করে ফেলতে পারি। হাঙ্গেরির রাজাও নিজের আর্মি চিফের কথায় সহমত হয় আর সার্বিয়াকে একটা আনঅ্যাকসেপ্টেবল আলটিমেটাম, মানে না মেনে নেবার মতো একখানা চিঠি পাঠিয়ে দেয়।
আর এটার মধ্যে এমন অনেক শর্ত রাখা হয় যেটা একটা স্বাধীন দেশ কখনোই মেনে নিতে পারে না। এর মধ্যে প্রথম শর্ত এটা ছিল যে সার্বিয়ান সরকার দক্ষিণের স্ল্যাভিক লোকেদেরকে ইউনাইট করার পলিটিক্যাল ক্যাম্পেইন থেকে যাতে দূরে সরে যায়, যাতে বসনিয়া অস্ট্রিয়া হাঙ্গেরির মধ্যেই থাকে। ধমকি দিয়ে এটাও বলা হয় যে সার্বিয়ান আর্মি অ্যান্টি অস্ট্রিয়ান আন্দোলনকারীদের সাপোর্ট করা যাতে বন্ধ করে দেয়, আর সার্বিয়ান প্রেস আর স্কুলের বইতে অস্ট্রিয়ার এগেনস্টে অ্যান্টি অস্ট্রিয়ান প্রচার করা যাতে বন্ধ করে দেয়। আর এই সবগুলো শর্তের মধ্যে 6 নম্বর শর্তটা এমনভাবে বানানো হয়েছিল যেটাকে মেনে নেওয়াটা সার্বিয়ার কাছে একদমই সম্ভব ছিল না। 6 নম্বর শর্তে এটা বলা হয় যে প্রিন্সের অপরাধীদের উপরে যেন সিরিয়াস ইনভেস্টিগেশন চালানো হয়, আর এর মধ্যে অস্ট্রিয়ান ডেলিগেটসদেরকেও যাতে অংশ নেবার সুযোগ করে দেওয়া হয়। সাথে ভজিস্লাভ ট্যাঙ্কোসিক আর মিলান সিগানোভিচের মতন সিভিল সার্ভেন্টদেরকে যাতে অ্যারেস্ট করা হয়, যারা এই হত্যাকাণ্ডের প্ল্যানিং এ সামিল ছিল। সার্বিয়ার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ এটা ছিল যে তাদেরকে এই আলটিমেটামের উত্তর কেবলমাত্র 48 ঘন্টার মধ্যে দিতে হতো। যুদ্ধের কোন রকম ইঙ্গিত এখানে দেওয়া হয়নি, কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছিল যে এই আলটিমেটামকে ঠুকরে দেওয়ার পরিণাম সোজাসুজিভাবে যুদ্ধই হবে, আর হয়ও ঠিক এমনটাই। 25 জুলাই 1914 সালে সার্বিয়া নিজের রিপ্লাই পাঠায়, আর তারা পরিষ্কার একটাও ডিমান্ড মেনে নিতে মানা করে দেয়। আর এই ডিমান্ডগুলো মেনে না নেবার কারণে 28 জুলাই 1914 সালে অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার ওপরে যুদ্ধ ঘোষণা করে ফেলে। তো যখন যুদ্ধ মাত্র দুটো দেশের মধ্যে হওয়ার ঘোষণা হয়, তো তাহলে পরে এর মধ্যে বাকি ইউরোপিয়ান আর তো আর এশিয়ান দেশগুলো কেন লাভ দেয়? দেখুন, 1914 সালের সময়টা সেই সময় ছিল যখন সমস্ত ইউরোপিয়ান দেশগুলো নিজেদের জমি জায়গা মজবুত করছিল, সবাই নিজেদের মিলিটারিকে আরো শক্তিশালী করে তুলছিল। দেশগুলো যুদ্ধের জন্য প্রথম থেকেই তৈরি ছিল, যার কারণে প্রত্যেকটা দেশ একজন আরেকজনের সাথে অ্যালায়েন্স বানানো শুরু করে দিয়েছিল। 1914 পর্যন্ত সব দেশগুলো নিজেদের মধ্যে অ্যালায়েন্স তৈরি করে রেখেছিল, যার মধ্যে দুটো অ্যালায়েন্স সব থেকে গুরুত্বপূর্ণ ছিল। প্রথমটা ছিল ট্রিপল অ্যালায়েন্স, যেটা জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি আর ইটালির মধ্যে হয়েছিল। এদের সন্ধি অনুযায়ী এই 3টে দেশের মধ্যে যদি কোনো একটা দেশের উপরে অন্য কোনো দেশ হামলা করে, তাহলে পরে তারা একসাথে মিলে তার সাথে লড়বে। দ্বিতীয় সন্ধি ছিল ট্রিপল এন্টান্ট, যেই অ্যালায়েন্সের মধ্যে রাশিয়া, ইউকে আর ফ্রান্স সামিল ছিল। যখন যুদ্ধ শুরু হয় তখন অস্ট্রিয়া হাঙ্গেরি নিজের সন্ধির কথা মনে করিয়ে জার্মানি আর ইটালির দরজায় কড়া নাড়ে। জার্মানি আর অস্ট্রিয়া হাঙ্গেরির ভালো রিলেশন ছিল, কিন্তু ইটালি যুদ্ধে অংশ নিতে মানা করে দেয়। ইটালি বলে এই সন্ধির শর্ত অনুযায়ী যখন 3টের মধ্যে কোনো একটা দেশের উপরে যখন অন্য কোনো দেশে অ্যাটাক করবে, তখন তাদের একজোট হয়ে যুদ্ধ করতে হবে। নিজে থেকে যেচে অ্যাটাক করলে পরে কি করতে হবে এমন সন্ধি তো করা হয়নি। আসলে ইটালির এই পরিষ্কারভাবে মানা করার পিছনে আরেকখানা কারণ ছিল। 1911 সালে ইটালো টার্কিশ যুদ্ধে ইটালি নিজের এই দুজন অ্যালাইসের কাছে সাহায্য চেয়েছিল। দুটো দেশ তখন সোজাভাবে এটা বলেই মানা করে দিয়েছিল যে ইটালির পার্সোনাল ইন্টারেস্টের যুদ্ধে না, বরং যদি কেউ ইটালির উপরে হামলা করে তখন আমরা তার সাথ দেব। আরেকদিকে সার্বিয়ার উপরে যখন বিপদ আসে তখন তারা রাশিয়ার কাছে সাহায্য চায়, কিন্তু এর আগেই অস্ট্রো হাঙ্গেরি আর রাশিয়ার মধ্যে এই ডিলটা হয়ে গেছিল যে তারা সার্বিয়া ইনভেশনের মধ্যে একজন আরেকজনের ব্যাপারে কোনো রকম নাক গলাবে না। কিন্তু তখনই রাশিয়াতে স্ল্যাভিক লোকেরা আন্দোলন শুরু করে দেয় আর নিজের সম্রাটের কাছে এটা ডিমান্ড করে যে সাউথ সার্বিয়াকে ইনভেশনের হাত থেকে বাঁচাতে হবে, কেন কি সেখানে আমাদের লোক থাকে। আর এরপরে বাধ্য হয়ে রাশিয়াকে এই যুদ্ধে নামতে হয়। রাশিয়ার এই যুদ্ধে নামার পেছনে আরো একখানা রাজনৈতিক কারণ ছিল। আসলে অট্টোমান এম্পায়ার অলরেডি ব্ল্যাক সিকে ডমিনেট করছিল। এর মধ্যে সার্বিয়া দখল হয়ে যাওয়ার পরে অট্টোমান এম্পায়ার পুরোভাবে ব্ল্যাক সির উপরে কবজা করে ফেলতো। সেখানেই আরেকদিকে রাশিয়ার সমস্ত এক্সপোর্ট ট্রান্সপোর্ট সার্বিয়া স্টেটের রাস্তা থেকে ব্ল্যাক সি দিয়ে হতো। এর মধ্যে রাশিয়ার এই যুদ্ধে নামাটা ইকোনমিক্যাল দিক দিয়েও দরকারি ছিল। এই কারণে যখন যুদ্ধে রাশিয়া নামে তখন ট্রিপল এন্টান্ট সন্ধি চুক্তি শর্তে রাশিয়া, ইউকে আর ফ্রান্সের কাছে সাহায্য চায়, কিন্তু ইউকে মানতো যে এই যুদ্ধটা রাশিয়ার আর এটা তাকে নিজেই লড়তে হবে। সে নিজেই এই যুদ্ধে জড়াতে চাইছিল না। সেখানে ফ্রান্সও পুরোভাবে চুপ ছিল। ফ্রান্সের ঠিক করে উত্তর না দেওয়ার কারণে জার্মানি বেশ টেনশনে ছিল, কেন কি ফ্রান্স যদি এই যুদ্ধে নামতো তাহলে পরে জার্মানি দুদিক থেকে ঘিরে যেত, যার ফলে তার কাছে এই যুদ্ধ জেতাটা অসম্ভব হয়ে পড়তো। এই কারণে স্ক্লিফেন প্ল্যানের অনুযায়ী জার্মানি প্রথমেই ফ্রান্সের উপরে হামলা করে বসে। ম্যাপ অনুযায়ী যদি দেখা হয়ে থাকে তাহলে পরে জার্মান এম্পায়ার রাশিয়া আর ফ্রান্সের মাঝে পড়ে, কেন কি রাশিয়া একটা বড় আর শক্তিশালী দেশ ছিল। এই কারণে এই প্ল্যানের অনুযায়ী জার্মান আর্মিকে সবার প্রথমে ফ্রান্সের উপরে হামলা করাচ্ছিল, যাতে সেটাকে আগে জিতে নেওয়া যায়। তারপরে জার্মানি নিজের পুরো মিলিটারিকে মিলিয়ে রাশিয়ার উপরে হামলা করে তাকেও জিতে নেবে। আর এইভাবে জার্মানি ইউরোপের একটা বড় অংশ নিজের হাতের মুঠোয় করে ফেলবে। ফ্রান্স নিজের আর জার্মানির বর্ডারের উপরে প্রথম থেকেই বেশ হেভি মিলিটারি ডিপ্লয় করে রেখেছিল।
জার্মানি ফ্রান্সের উপরে অ্যাটাক করার জন্য বেলজিয়ামের রাস্তাটাকে বেছে নেয়। এর মধ্যে বেলজিয়াম জার্মানিকে তাদের দেশে ঢোকার অনুমতি দিত না, তাই জার্মানি বেলজিয়ামের উপরে হামলা করে বসে। ইউকে আর বেলজিয়ামের মধ্যে অনেক বছর আগে ট্রিটি অফ লন্ডন সাইন হয়েছিল, যেটার অ্যাকর্ডিং যদি কখনো কেউ বেলজিয়ামের উপরে হামলা করে তাহলে পরে ইউকে তার সাহায্য করবে। তো ব্যাস, এবার ইউকে বেলজিয়ামকে সাহায্য করার জন্য এই যুদ্ধে নেমে পড়ে। আরেকদিকে রাশিয়া যখন দেখে যে জার্মানি ফ্রান্সের উপরে অ্যাটাক করার জন্য বেলজিয়ামকে ইনভেড করে ফেলেছে, তখন আরেক দিক থেকে রাশিয়া জার্মানির উপরে অ্যাটাক করে বসে। আর এইভাবে ইউরোপের একটা বড় অংশ এই যুদ্ধে জড়িয়ে যায়। ওয়ার্ল্ড ওয়ার 1-এ দুটো গ্রুপ নিজেদের মধ্যে লড়াই করছিল, যার মধ্যে একদিকে জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি আর অটোমান এম্পায়ার ছিল, তো আরেকদিকে ইউকে, ফ্রান্স, ইটালি, রাশিয়া আর সার্বিয়া ছিল। এই যুদ্ধে পরে আমেরিকা আর জাপানও যুক্ত হয়। সেই সময় ইউকে গোটা বিশ্বের প্রায় 25% জায়গাকে একাই নিজের কবজায় করে রেখেছিল, যেই কারণে ইউকে আর জার্মানি টেরিটরি আর কলোনিগুলো এই যুদ্ধে অংশ নেয়, যার মধ্যে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, রোডেশিয়া, রোমানিয়া, গ্রিস, বেলজিয়াম, কানাডা, সার্বিয়া, পর্তুগাল, মন্টেনিগ্রো আর পোল্যান্ডের মতো দেশও যুক্ত ছিল। ইন্ডিয়াও এই যুদ্ধে অংশ নিয়েছিল, কারণ কি ইন্ডিয়াও সেই সময় ব্রিটিশ রাজের অধীনে ছিল, যেই কারণে ইউকে নিজের সেনার থেকে বেশি ভারতীয় সেনাদেরকে যুদ্ধে পাঠায়। যুদ্ধের সময় জার্মানি নিজেদের সমস্ত সাবমেরিনগুলোকে জলে নামিয়ে দেয়, যেগুলো ইউকের নৌবাহিনীকে মানে নেভিকে উড়ানোর কাজ করছিল। কিন্তু ভুল করে জার্মানি ইউকের একটা এমন নেভেল শিপকে টার্গেট করে ফেলে যেটার মধ্যে আমেরিকার 128 জন প্যাসেঞ্জার ইউকে থেকে আমেরিকা যাচ্ছিল, আর অ্যাটাক করার ফলে তারা প্রত্যেকে মারা যান। জার্মানি এই কারণে আমেরিকার কাছে ক্ষমাও চায়, কিন্তু সেটার কোনো রকম ফায়দা হয় না, যার পরে এবার আমেরিকাও এই যুদ্ধে লাফ দিয়ে দেয়। প্রথমে তো জার্মানিকে বেশ শক্তিশালী মনে হচ্ছিল, ফ্রান্সে তো এরা প্যারিস পর্যন্ত পৌঁছেও গেছিল, কিন্তু ইউকে আর আমেরিকান সৈনিকেরা সেখানে জার্মানির সব সৈনিককে উখড়ে ফেলে। রাশিয়াতে প্রথম বিশ্বযুদ্ধের সময় শেষ দিনগুলোতে অনেক প্রোটেস্ট হওয়া শুরু হয়ে যায়। রাশিয়াতে সেই সময় অক্টোবর রেভলিউশনও দেখা যায়, যেখানে লেনিন রাশিয়ার গদিকে নিজের দায়িত্ব নিয়ে নেয় আর যুদ্ধের থেকে সরে যায়। আর এই সরে যাওয়ার জন্য লেনিন জার্মানির সাথে একটা ট্রিটিও সাইন করে, যার পরে রাশিয়া এই যুদ্ধ থেকে পুরোভাবে সরে যায়। সেখানেই জার্মানিরও যুদ্ধের শেষ পর্যন্ত অবস্থা বেশ শোচনীয় হয়ে উঠেছিল। জার্মানির লোক নিজেদের দেশেই নিজেদের মধ্যেই লড়াই করতে থাকে, যেই কারণে জার্মানি ভেতর থেকে আরো কমজোর হয়ে পড়ছিল, আর শেষমেশ জার্মানি আত্মসমর্পণ করে বসে। জার্মানি 11ই নভেম্বর 1918 সালে নিজেদের হাতিয়ার ফেলে দেয়, আর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। 28শে জুলাই 1914 থেকে শুরু করে 11ই নভেম্বর 1918 পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ লড়া হয়। 4 বছর ধরে লাগাতার লড়াই করার ফলে অনেক দেশ শেষ হয়ে যায়। যুদ্ধের পরে চারিদিকে মানুষের মধ্যে একটাই ভয় দেখা যায়, চারিদিকে শুধু ধ্বংস আর ধুলোই ধুলো ছিল। এই যুদ্ধে কেউ জেতে তো কেউ হারে, কিন্তু নিজেদের আপন মানুষকে দুদিকের লোকেরাই হারিয়েছিল। এখানে একটা কথা বুঝে ওঠা দরকার যে শুধুমাত্র অ্যালায়েন্স গ্রুপ বানানোই প্রথম বিশ্বযুদ্ধের কারণ ছিল না, বরং সেই সময় ইউরোপে ন্যাশনালিজম, ইম্পেরিয়ালিজম আর মিলিটারিলিজম মানে জাতীয়তাবাদ, সাম্রাজ্যবাদ এবং সামরিকবাদ নিজেদের চরম পর্যায়ে ছিল। জাতীয়তাবাদী কিংবা রাষ্ট্রবাদী হওয়াটা তো কোনো ভুল কথা না, কিন্তু এখানে রাষ্ট্রবাদ এমন ছিল যেখানে রাজা থেকে শুরু করে প্রজার মনে পর্যন্ত শুধুমাত্র একটাই ব্যাপার ছিল, যে শুধুমাত্র তার দেশই মহান আর ভালো, বাকি সমস্ত দেশ বাজে আর নিচু দরজার মানে নিচু স্তরের। যেমন ভাবে একসময় ব্রিটিশরা আমাদের ভারতীয়দের যেই চোখে দেখত। ব্রিটিশদের একটা ওয়ার্ড ছিল ফেমাস, আপনারা জানেন হয়তো, ইন্ডিয়ানদের প্রতি, যে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। ঠিক সেরকমই। আর এটা ভাববেন না যে এই মানসিকতা শুধুমাত্র ব্রিটিশদের মধ্যেই ছিল, এটা জার্মানদের মধ্যেও ছিল। শুধু ব্রিটিশ আর জার্মান বলে না, বরং প্রত্যেকটা ইউরোপিয়ান কান্ট্রির লোকেদের মধ্যেই এই জিনিসটা ছিল, যেখানে এই দেশগুলো মানত যে পুরো দুনিয়া যেন তাদের মহান তার নিচে থাকে, শুধুমাত্র তাদেরই যেন রাজত্ব করার অধিকার রয়েছে। কিন্তু এবার রাজত্ব করাটা এভাবে তো সম্ভব ছিল না। এবার একটা সাম্রাজ্যের কিংবা দেশের মিলিটারি তৈরি করেও এরা শান্তি পায় না, তাই এরা অন্য দেশের সাথে মিলেও অ্যালায়েন্স বানায়, যেটা কেন বিশ্বযুদ্ধ হওয়ার সব থেকে বড় কারণ হয়ে ওঠে। নাই এই অ্যালায়েন্সগুলো হতো, আর নাই এই দেশগুলো একজন আরেকজনের উপরে হামলা করতো। অ্যালায়েন্সের সম্বন্ধে তো আমরা কথা বলেইছি, তাই এবার কথা বলা যাক জাতীয়তাবাদ কিংবা রাষ্ট্রবাদের ব্যাপারে। জাতীয়তাবাদ 1914 সালের সময়ে যুদ্ধের একটা বড় কারণ ছিল, আর সেটা এইভাবে যে প্রত্যেকটা দেশ তাদের জনসাধারণের মনে মাথায় নিউজ পেপারের সাহায্যে বেশির থেকে বেশি দেশপ্রেম জাগানোর চেষ্টা করত, যেই কারণে মানুষ রাষ্ট্রবাদী হওয়ার কথা ভাবে আর মিলিটারি জয়েন করে আর যেন যুদ্ধে ভাগ নেয়। সেই সময় জাতীয়তাবাদকে এতখানি বেশি সাপোর্ট করা হয় যে প্রত্যেকটা ঘর থেকে লোক আর্মিতে ভর্তি হওয়ার জন্য মোটিভেট হতে থাকে, সফটভাবে ব্রেন ওয়াশ করা যাকে বলে।
জাতীয়তাবাদের কারণে ইউরোপের সমস্ত দেশ প্রথম বিশ্বযুদ্ধে নিজের দেশকে শক্তিশালী দেখানোর জন্য ভাগ নিতে থাকে, আর এই যুদ্ধ আরো বেশি করে ছড়াতে থাকে। যেই যুদ্ধে আমরা আমাদের ভারতীয় সেনাদেরকেও হারাই, অথচ যেই যুদ্ধের সাথে আমাদের কোনো রকম লেনা দেনা ছিল না। ভাবুন না আপনি, ওয়ার্ল্ড ওয়ারের সাথে আমাদের কি লেনা দেনা? ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল ইউরোপে। এবার যেহেতু ব্রিটিশরা ভারতকে নিজেদের কলোনি বানিয়ে রেখেছিল, আমাদেরকে কলোনি বানিয়ে রেখেছিল, তো সেই কারণে ভারতীয় আর্মিদেরকেও তারা ব্যবহার করে, সেই কারণে ভারতীয় আর্মিও মারা যায়। ইম্পেরিয়ালিজম মানে সাম্রাজ্যবাদ। এর মানে হয়ে থাকে যে নিজের দেশকে আর নিজের দেশের বর্ডারকে আরো বড় করা, আরো বিস্তার করা, মানে এক্সপ্যান্ড করা। যার জন্য 1914 সময়ে পুরো ইউরোপে নিজের নিজের দেশকে শক্তিশালী দেখানোর জন্য সব দেশ জায়গায় জায়গায় দখলদারি করতে থাকে। যার যেই জায়গাটা কিংবা যেই দেশটা মনে হতো কমজোর, সে সেই দেশ কিংবা জায়গার উপরে কবজা করে ফেলতো। আর এই কবজার পেছনে শুধুমাত্র নিজের দেশের বর্ডারকে বাড়ানো না, বরং কবজা করে থাকা দেশের ওয়েলথকেও ভালো মতো করে লুটে নিত। যেমন ব্রিটেন করে আমাদের দেশের সাথে, ব্রিটিশরা যেমন করে আমাদের দেশের সাথে। ব্রিটেন ভারতকে সোনার পাখির রূপে দেখে আর তার উপরে কবজা করে ফেলে, যাতে ভারতে টাকা পয়সা রিসোর্সেস দিয়ে চোর ব্রিটিশরা নিজেদের পকেট ভরতে পারে। তো ব্যাস, ওয়ার্ল্ড ওয়ারের আগে পুরো ইউরোপের নজর আফ্রিকা আর এশিয়ার উপরে ছিল। সব ইউরোপিয়ান দেশ আফ্রিকা আর এশিয়ার বেশির থেকে বেশি অংশের উপরে কবজা করতে চাইছিল, যার মধ্যে সব থেকে আগে ব্রিটেন ছিল। ব্রিটেনের গোটা বিশ্বে সেই সময় সব থেকে বেশি কলোনি ছিল, যার কম্পিটিশনে বাকি দেশগুলো লেগেছিল। এই কম্পিটিশনও পরে গিয়ে যুদ্ধের একটা বড় কারণ হয়ে দাঁড়ায়, কেন কি সব দেশ নিজেদের মধ্যে কম্পিটিশন করে উঠতে এতখানি মগ্ন হয়ে উঠেছিল যে তারা তার জন্য যা কিছু করতে পারত। সব দেশের নিজেদের দেশের মিলিটারিকে শক্তিশালী করে তোলা আর আর্মস রেসে পার্টিসিপেট করার যুগ বিংশ শতাব্দীতেই চালু হয়ে যায়। আর 1914 পর্যন্ত ইউরোপে এই রেসের ক্রেজ সব থেকে বেশি ছিল, যার মধ্যে জার্মানি সব থেকে বেশি বেড়ে চেড়ে ভাগ নেয়। 1914 পর্যন্ত জার্মানি নিজের মিলিটারিকে বেশ শক্তিশালী করে তুলেছিল, যেই কারণে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি শুরুতে বেশ শক্তিশালী ছিল। কিন্তু গ্রেট ব্রিটেনও জার্মানির মতোই নিজের মিলিটারির উপরে বেশি টাকা খরচা করে, লোকেদের আর্মিতে ভর্তি হওয়ার জন্য মোটিভেট করে আর নিজের ওয়ার ইকুইপমেন্টস গুলো আপগ্রেড করে, যেই কারণে ব্রিটেন জার্মানির সাথে লড়াই করতে গিয়ে একবারও ঘাবড়ায় না। শুধু এটাই না, 1914 পর্যন্ত জার্মানি আর গ্রেট ব্রিটেন কেবলমাত্র এই দুটো দেশই ছিল যাদের আর্মির সাথে সাথে নেভির উপরেও বেশ ভালো কন্ট্রোল ছিল, যেই কারণে যুদ্ধের সময় দুটো দেশ মাটি থেকে শুরু করে জলেও পর্যন্ত লড়াই করে। এই সব ছাড়াও দেশের জনসাধারণকে তাদের সরকার এমন ভাবে ব্রেন ওয়াশ করেছিল যে তারা কেবলমাত্র যুদ্ধ আর মিলিটারিকেই শক্তিশালী হওয়ার পরিচয় মানতে থাকে। বেশির থেকে বেশি মানুষকে আর্মিতে যোগ দেওয়ার জন্য ট্রেনিং দেওয়া হতে থাকে, যেই কারণে সব দেশ একজন আরেকজনকে দেখে নিজের নিজের দেশের মিলিটারিকে বড় করতে থাকে আর যুদ্ধকেই একমাত্র সমাধান ভাবতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের কারণে সব দেশগুলো ফাইন্যান্সিয়াল দিক থেকে খুব বাজেভাবে ভেঙে পড়েছিল। যুদ্ধে অংশ নেওয়া আর তাতে শেষ পর্যন্ত লড়াই করার খাতিরে সব দেশের সরকারি কোষাগার, খাদ্য ভাণ্ডার সবকিছু শেষ হয়ে গেছিল। সব দেশগুলো নিজেদের দেশকে বড় দেখানোর জন্য দেশের জন্যই চিন্তা না করে সব টাকা পয়সা যুদ্ধে ঢেলে দেয়, যার মধ্যে সব থেকে বেশি নাম জার্মানি আর গ্রেট ব্রিটেনের উঠে আসে। যুদ্ধের সময় সব দেশের কাছে লোনেরও খুব সমস্যা ছিল, যেই কারণে মানি প্রিন্টিং এর মতো কেসও সামনে আসতে থাকে, যেই কারণে এরা গরিবী রেখার আরো নিচে নেমে যায়। সব মিলিয়ে প্রথম বিশ্বযুদ্ধের পরে এই সব দেশগুলোতে মারাত্মক ধরনের ইনফ্লেশন রেট দেখা যায়, যেই কারণে সেই সময় ইউরোপের ইকোনমি একেবারে রসাতলে চলে গেছিল। ওয়ার্ল্ড ওয়ার 1 এন্ড হতেই কিছু রাজা আর তাদের রাজতন্ত্রকে পুরোদমে শেষ করে ফেলা হয়, যার মধ্যে যেমন রাশিয়ার জার নিকোলাস সেকেন্ড, জার্মানির কেজার উইলহেলাম সেকেন্ড, অস্ট্রিয়ার সম্রাট চার্লস আর অটোমান সাম্রাজ্যের সুলতান আসত। এই সব গদিধারীদের থেকে তাদের দেশকে কেড়ে নেওয়া হয় আর অনেক নতুন দেশ বানানো হয়, যার মধ্যে অস্ট্রিয়া হাঙ্গেরি তো নিজেদের একটা আলাদা দেশ হয়েই ছিল, কিন্তু যেই দেশগুলো মিডল ইস্টে আসতো সেই সব দেশগুলো গ্রেট ব্রিটেন আর ফ্রান্সের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয়। আর যদি কথা বলা হয়ে থাকে অটোমান সাম্রাজ্যের, তো এটাকে টার্কি বানিয়ে দেওয়া হয়। বাকি সমস্ত টেরিটরি আর কলোনিগুলোকে যুদ্ধে জিতে যাওয়া দেশগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেয়। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে সোসাইটি পুরোভাবে চেঞ্জ হয়ে যায়, চাইল্ড বার্থ রেট কম হতে থাকে, যেটার মেন কারণ ছিল যুদ্ধে ইয়াং জেনারেশনে শহীদ হয়ে যাওয়া। এটা ছাড়া মানুষ নিজেদের জমি জমা হারিয়ে ফেলে আর তারা অন্য কোনো দেশে গিয়ে সেটেল হওয়ার জন্য বাধ্য হয়। কিন্তু এই সময় সব থেকে বড় চেঞ্জ মহিলাদের মধ্যে দেখা যায়, যেমন কি যুদ্ধের সময় মহিলাদের বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা গিয়েছিল, কেন কি যুদ্ধে সমস্ত পুরুষ আর ইয়ং লোক চলে যাচ্ছিল, তো অফিস ওয়ার্ক আর বাকি কামকাজ করার জন্য লোকেদের কমই হতে থাকে, যেই কারণে যুদ্ধের সময় মহিলারা পুরুষদের জায়গা নিয়ে ফ্যাক্টরি আর অফিসে কাজ করা শুরু করে দেয়। আর শুধুমাত্র এটাই না,
অনেক দেশ তো যুদ্ধের পরে মহিলাদেরকে বেশি প্রাধান্য দেওয়া শুরু করে দিয়েছিল, যেই কারণে অনেক জীবন স্তরে বেশ বদল দেখা গিয়েছিল। আর সেই সময় সব থেকে বেশি চর্চা ভোটিং রাইটসের হয়েছিল, যেটা মহিলাদেরকে যুদ্ধ শেষ হওয়ার পর প্রথমবার দেওয়া হয়েছিল। মানে এখন সেখানকার মেয়েরাও ভোট দিতে পারত। এটা ছাড়া সোসাইটির এলিট আর আপার ক্লাসের লোকেরা নিজেদের প্রাধান্য হারিয়ে ফেলেছিল। যুদ্ধের পরে মিডিল, ইয়াং আর লোয়ার ক্লাস পুরুষ আর মহিলারা নিজেদের দেশকে আবারও গড়ে তুলতে সব থেকে বেশি কাজ করেছিল। ওয়ার্ল্ড ওয়ার 1 গোটা বিশ্বের প্রথম এমন যুদ্ধ ছিল যেখানে প্রায় 20 মিলিয়ন মানে 2 কোটি মানুষ মারা যায়, আর 21 মিলিয়ন মানে 2 কোটি 10 লক্ষ মানুষ আহত হয়েছিল। মারা যাওয়া লোকেদের মধ্যে প্রায় 9.7 মিলিয়ন সেনাবাহিনীর লোক আর 10 মিলিয়ন সাধারণ মানুষ ছিল। ওয়ার্ল্ড ওয়ার 1 পরে বেরোজগারি আর দুর্ভিক্ষের মতন পরিস্থিতি মানুষের বেঁচে থাকা পর্যন্ত মুশকিল করে তুলেছিল। ওয়ার্ল্ড ওয়ার 1 না শুধুমাত্র ইউরোপে বরং গোটা বিশ্বে নিজের একটা আলাদা ছাপ ফেলে যায়। আর যুদ্ধের শেষে অনেক চুক্তিও স্বাক্ষর হয়, যার মধ্যে ট্রিটি অফ প্যারিস, ট্রিটি অফ সেন্ট জার্মেইন, ট্রিটি অফ ট্রায়ানন, ট্রিটি অফ নিউয়েলি, ট্রিটি অফ সার্ভস আর ট্রিটি অফ ভার্সাইল ছিল। আর এই ট্রিটিগুলো এত বেশি অপমানজনক আর একতরফা ছিল, যেটা কিনা সেখান থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ বুনে দিয়েছিল। 1914 সালে ভারত সেই সময় ব্রিটিশদের কলোনি ছিল, আমাদের উপরে ব্রিটেনের শাসন ছিল, কিন্তু ইংরেজদের অত্যাচারের এগেনস্টে এবার এখানেও স্বাধীনতার আওয়াজ উঠতে থাকে। 1915 সালে গান্ধীর ভারতে ফিরে আসার পরে স্বাধীনতার আন্দোলন আরো বেড়ে উঠেছিল। আর এই দিনগুলোতে ব্রিটেনের যুদ্ধ নামাতে ভারতের উপরেও এর প্রভাব পড়ে। তারা প্রায় 15 লক্ষের মতো ভারতীয় সৈনিকদেরকে যুদ্ধে নামিয়ে দেয়। আমাদের সেনা এই যুদ্ধে এলাইট পাওয়ারের দিক থেকে যুদ্ধ করে। যেখানে ব্রিটিশ সেনারা ইউরোপের একটু সহজ যুদ্ধের ময়দানে আর বেসগুলোতে লড়াই করছিল, সেখানেই আমাদের সেনাবাহিনীকে বেশিরভাগ আফ্রিকা আর মিডল ইস্টের মতো দেশগুলোতে পাঠানো হয়। ভারতীয় আন্দোলনকারীদের মনে হচ্ছিল যে হয়তো ওয়ার্ল্ড ওয়ার 1 কর্পোরেট করলে পরে ইংরেজরা আমাদেরকে স্বাধীনতা দিয়ে দেবে আর তারা এখান থেকে বিছানাপত্র গুটিয়ে চলে যাবে, কিন্তু এই রকম কিছুই হয়নি। প্রথম বিশ্বযুদ্ধের পরে আমাদের প্রায় 1,20,000 সেনা শহীদ হয়ে গেছিল, নয়তো আহত ছিল আর নয়তো মিসিং ছিল। কেবলমাত্র 30,000-এর মতো সেনাই সুরক্ষিতভাবে ভারতে ফিরে আসতে পারে। উল্টো আমাদের এখানে রলাট অ্যাক্ট আর জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের মতো কাণ্ড ইংরেজরা ঘটায়, যেই কারণে আমাদের এখানে স্বাধীনতা সংগ্রাম আরো তীব্র হতে থাকে। ওয়ার্ল্ড ওয়ার 1 প্রায় 70,000 সৈনিক শহীদ হয় আর কখনো ভারতে ফিরে আসতে পারে না। শহীদদের সম্মানে ইংরেজ সরকার তখন দিল্লিতে অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল বানায়, যেটাকে আজকের ডেটে আমরা ইন্ডিয়া গেটের নামে জেনে থাকি। ব্রিটিশরা যে কি করে গেছে আমাদের ভারতীয়দের সাথে সেটা শুধুমাত্র আমাদের ইতিহাসই জানে। তো আজ এ পর্যন্তই। এরপরে আমি চেষ্টা করবো এরকম টাইপের আরো কিছু ভিডিও নিয়ে আসার। তো দেখা হবে পরের ভিডিওতে আরো অন্য কোনো একটা টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।